এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ, চলবে 20 মে পর্যন্ত। প্রশ্ন ফাঁস রোধে অনলাইন মনিটরিং জোরদার ও বিশেষ সেল গঠন, জানালেন শিক্ষামন্ত্রী। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ প্রধানমন্ত্রীর। সংরক্ষিত নারী আসনে 11 দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, 36 জনের নাম ঘোষণা বিএনপির। তেহরানের সঙ্গে ইসলামাবাদের চুক্তি স্বাক্ষর আজই, ঘোষণা ট্রাম্পের। না হলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র সেতু গুড়িয়ে দেওয়ার হুমকি। এবং নিউজিল্যান্ডকে 6 উইকেটে উড়িয়ে সিরিজ সমতায় বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ, চলবে 20 মে পর্যন্ত। এবার অংশ নিচ্ছে 18,57,344 জন শিক্ষার্থী। বাংলা দিয়ে পরীক্ষা শুরু হবে এবং প্রতিদিন সকাল 10টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে ব্যাপক কড়াকড়ি আরোপ করছে সরকার। সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, প্রশ্ন ফাঁস রোধে অনলাইন মনিটরিং জোরদারের পাশাপাশি বিশেষ সেল গঠন করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 18,57,344 জন শিক্ষার্থী। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকেন শিক্ষার্থীরা। এবার পরীক্ষায় প্রশ্নপত্রের নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ নজরদারি করা হবে। পরীক্ষার্থীদের প্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দেয়, এই ব্যাপারে আমরা বোর্ডকে নির্দেশনা দিয়েছি যেন বোর্ড যেন পরীক্ষা কেন্দ্রগুলো একটু আর্লি ওপেন করেন এবং নিশ্চিতভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা এই যানজট ভেদ করে তারা যেন সময় মতো আসতে পারেন, সেই সুযোগটি সৃষ্টি করার জন্য আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে অভিভাবকদেরকে জ্ঞাতার্থে আমরা এই ঘোষণাটি দিচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিয়েও ভাবনা রয়েছে মন্ত্রীর। পরীক্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি, যেই জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি যে বিদ্যুৎ সেই সময় থাকতে হবে। যদিও পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখার কথা জানান তিনি। গভর্নমেন্টের কোনো কোচিংদের মনিটরিং করার কোনো রকম রেগুলেশন নাই। কোচিং করছে, কোচিং আর স্কুলের পার্থক্য কি? কোচিংয়ের রেজিস্ট্রেশন নাম্বার নাই, স্কুলের রেজিস্ট্রেশন আছে, এই তো পার্থক্য। এখন কোথায় কোচিং হচ্ছে উই ডোন্ট নো। এবার এসএসসিতে উত্তরপত্রের মূল্যায়নে গুণগত মান বজায় রাখা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তাদেরকে এনাফ সময় দেওয়া হচ্ছে এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাত পোহালেই এসএসসি পরীক্ষা শুরু হলেও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের 36 জন ও গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের 29 জন পরীক্ষার্থী এখনো প্রবেশপত্র পায়নি। ফলে দিশেহারা হয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে তারা। সোমবার রাত 8:30 থেকে অবরোধ শুরু হয়। 9:30টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জবের আহমেদ এসে প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে একটি দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে না। এই গুপ্ত শক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। আর বিগত সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করে বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার বিকেলে বগুড়া জনসভায় এইসব কথা বলেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ।
শুনতে চাই আমি আবারও আপনাকে বগুড়া সফরে আলতাফুন্নেসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। জনসভায় আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। সরকার গঠনের পর বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরেন। দেশের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আল্লাহর রহমতে, তাহলে এই দেশের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। সেই প্রতিশ্রুতির কাজ, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, একটি দল ক্ষমতা কুক্ষিগত করতে ঐতিহাসিক সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেখেন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। এই শক্তি দেশের স্বাধীনতাতেই বিশ্বাসী নয় মন্তব্য করে গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এছাড়া বিগত সরকার উন্নয়নের নামে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। উন্নয়নের নাম করে, মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। এর আগে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, খাল খনন এবং বেইল বন্ড কর্মসূচি সহ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন সরকার প্রধান। রাসেল কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। এমপি ঐতিহ্যবাহী সরকার গঠনের পর সোমবার প্রথমবারের মতো পৈতৃক ভূমি বগুড়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দুপুরে বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়িতে 911 জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যয় করা হবে। আমরা চেষ্টা করব বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে টাকা, অর্থ সম্পদ চুরি হয়েছে, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। এর আগে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনের উন্নতিকরণের উদ্বোধন করেন তিনি। সরকার প্রধান বলেন, 2001 সাল থেকেই বগুড়াবাসীর বহুদিনের স্বপ্ন পূরণে কাজ করছে বিএনপি। আমরা দেখছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেই ম্যাক্সিমাম বেশিরভাগ যেটা সুযোগ সুবিধা থাকে সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধা আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো। এরপর বগুড়া সহ 7 জেলার বিচার বিভাগে ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, অপরাধ দমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদের পুনরুদ্ধার রোধেও ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি। রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। এছাড়া বগুড়ার বাগবাড়ি নসিপুরে চৌকিরদহ খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 13 জন প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সোমবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের 8 জন ছাড়াও জুলাই শহীদ পরিবার থেকে 1 জন, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে 2 জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা থেকে 1 জন ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে 1 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। 11 দলের পক্ষ থেকে 13টি আসনে মনোনয়ন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আপনাদের উদ্দেশ্যে। কালকে আমরা ফরমালি সকাল 10টায়
নির্বাচন কমিশনে আমাদের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করবেন। নারী প্রতিনিধিরা সংসদে গিয়ে নারীদের অধিকার, নারীদের সমস্যা নিয়ে তারা ভূমিকা পালন করতে সক্ষম হবে এবং দলকে জনগণের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে উপনীত করতে সক্ষম হবে। এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে শুক্র ও শনিবার প্রায় ৯০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করে বিএনপি। একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেয় তারা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন। মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে ৩৬ জনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সেলিমা রহমান, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, নিরুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী। রুহুল কবির রিজভী বলেন, দলের জন্য অবদান ও ত্যাগের পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা মাথায় রেখে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মাহমুদা হাবিবা, মুসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সঞ্জিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, মুসাম্মদ শাম্মী আক্তার, বিথিকা বিনতে হুসাইন, মানসুরা আক্তার, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান পাপন, সেলিনা সুলতানা। স্থায়ী কমিটির সদস্য, মহিলা দল এবং ছাত্রদল সহ বিগত দিনে দলের সঙ্গে সম্পৃক্ত নেত্রীদের নাম রয়েছে তালিকায়। এই ৩৬ জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষর হয়েছে। সোমবার সকালে ব্রাসেলসে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের উপস্থিতিতে চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষর করা হয়। এর মাধ্যমে ইইউ এর সঙ্গে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের সম্পর্ক। উন্নয়ন সহযোগী থেকে ইইউ এখন বাংলাদেশের রাজনৈতিক অংশীদারও। সেখানে বাণিজ্য ও বিনিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, ইন্দো প্যাসিফিক সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন, শ্রমমান এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, এতে কষ্ট বাড়বে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। জীবনযাত্রার ব্যয় বাড়ার শঙ্কায় দুশ্চিন্তা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। নাজমুল ইসলামের প্রতিবেদন। দুদিন আগে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। অনেক আগে থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত মানুষের জন্য এই সংবাদটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা তাদের। তেলের দাম বাড়ার কারণে দৈনন্দিন যে যাতায়াত যে ওটার জন্য একটা প্রভাব পড়বে নিম্ন আয়ের লোকের উপরে। গরিব মানুষ তো আরো গরিব হবে। প্রত্যেকটা কৃষি পণ্যের উৎপাদন খরচ ব্যাপকভাবে বাড়বে। তেলের সাথে সারা দেশের সমস্ত কিছুর সম্পর্ক, তাইলে এটা বাড়বে। তবে আমাদের সরকারের কাছে অনুরোধ, যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে অনুরোধ, যাতে জনগণের ভোগান্তি কমায়। ব্যবসায়ীরা বলছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন খরচও বাড়ে, যার সরাসরি প্রভাব পড়ে নিত্য পণ্যের দামে। জ্বালানি তেলের দাম বাড়লে চাউলের সাথে এটা সংযুক্ত আছে, তো ওই হিসেবে হয়তো দাম বাড়তে পারে। এখন বর্তমান যে অবস্থা আছে স্থিতিশীল আছে, সামনে কি হয় বলা যাচ্ছে না। অবশ্যই যদি তেলের দাম বাড়তি আন্তর্জাতিক বাজারে যদি মন্দা থাকে, আমাদেরও একই অবস্থা হবে। জ্বালানি ক্রাইসিসের কারণে যানবাহন যেটা ওই ট্রাকের ভাড়া বেড়ে গেছে, এখন জিনিসপত্রের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। অর্থনীতিবিদরা বলেন, জ্বালানির নতুন দামের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। ফুয়েল এটা বাড়লে
জিনিসপত্রের দাম বাধ্য বাড়তে। অতএব বাংলাদেশে অলরেডি যে মূল্যস্ফীতি রয়েছে, এখন আমরা আসলে ডাবল ডিজিট মূল্যস্ফীতিতে চলে যাওয়ার জন্য একটা শঙ্কা তৈরি হয়েছে। আপনি যদি দেখেন প্রভাবিত করে কাকে, তাহলে কিন্তু গরিব এবং নিম্ন শ্রেণীর মানুষ যেভাবে প্রভাবিত হয়, এর চেয়ে বেশি প্রভাবিত ধনীদের সাথে কিন্তু ওই প্রভাবটা তেমন লক্ষ্য করা যায় না। এদিকে সরকারের পক্ষ থেকে ফিলিং স্টেশনে জ্বালানির সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও কমেনি যানবাহনের সারি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় আরও 1170 জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গেল 24 ঘন্টায় ঢাকায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এর উপসর্গ নিয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 37 শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও 183 শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে শুরু হয়েছে হামের টিকাদান। সোমবার সকালে নারায়ণগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন 1,80,00,000 শিশুকে হামের টিকা দেওয়া হবে। আর শিশুরোগ বিশেষজ্ঞদের আশা শিগগিরই হামের প্রাদুর্ভাব কমে আসবে। চিকিৎসা শেষ করে হাসপাতাল ছাড়ার পরও আইসোলেশন ও বুস্টার ডোজের পরামর্শ দেন তারা। এমআর আসাদের রিপোর্ট। হামের উপসর্গ নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে। শুধু ঢাকা নয়, বিভিন্ন জেলা থেকেও রোগীরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হচ্ছেন এই হাসপাতালে। স্যালাইনের পাশাপাশি দেয়া হচ্ছে প্রয়োজনীয় ভিটামিন, আর গুরুতরদের জন্য রাখা হচ্ছে রক্তের ব্যবস্থা। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে অনেকেই বাসায় ফিরতে পারছেন। আলহামদুলিল্লাহ ভালো, এখন নল দিয়ে দুধ দিতেছে, খাইতেছে, বলছে ডাক্তার এখন ভালো আছে আগে থেকে। বর্তমানে আর ইঞ্জেকশন বন্ধ, কিন্তু রক্ত দিতে আছে, মানে রক্ত শূন্যতা, এই কারণে রক্ত দিতে আছে। আনছিলাম হলো জ্বর আছিল, ঠান্ডা, আর হইলো হামের কারণে আমরা শ্বাসকষ্ট। আমরা তো অন্য হসপিটালে ছিলাম, এখন এই জায়গায় এসে শুধু নিউমোনিয়া, মানে শ্বাসকষ্ট আছে, এই জন্য এসে জায়গায়। ওর 15 দিন আগে জ্বর হয়েছে, তারপর এই ইঞ্জেকশন দিয়েছি 7টা, জ্বর কমে নাই, 2 দিন ভালো ছিল, তারপর আবার জ্বর আসছে, তার 5 দিন পর আবার এগুলো দেখা দিছে। হাম থেকে সুস্থ হওয়ার পরও আতঙ্ক থেকেই যাচ্ছে। শিশু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক আতিকুল ইসলাম জানান, হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। ওর যে ইমিউনিটিটা লস হয়, ইমিউনিটিটা ডিপ্রেসড হয়ে যায়, এটা আসলে গেইন করতে 4 থেকে 6 সপ্তাহ লেগে যায়। এই জন্য মোটামুটি ভালো হয়ে গেলেও দেখা যায় যে একটা ইনফেকশন ছিল, একটা দিয়ে তার একটা নিউমোনিয়া হয়েছে বা ডায়রিয়া হয়েছে, চলে গেল, এরপর অন্য একটা জীবনে আবার ইনফেকশন হচ্ছে। হামের টিকা নেওয়া থাকলেও 10 বছরের কম বয়সীদের পুনরায় টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। 2টা নেওয়া থাকলেও দিবে, কোনো সমস্যা নেই। যদি 1 মাস পার হয়ে থাকে 10 বছর পর্যন্ত, আরও ভালো। টিকা যদি মাল্টিপল হয় কোনো সমস্যা নেই। এখন ইমিউনিটি যদি 90% হয়ে যায়, আমি প্রোটেক্টিভ, সেখানে যদি আমার 100% হয়, কোনো সমস্যা নেই। এদিকে হাম প্রতিরোধে সারা দেশে শুরু হয়েছে টিকাদান। নারায়ণগঞ্জে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, নিয়মিত টিকা না দেয়ায় বেশিরভাগ শিশু এ রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান has declared to distribute the power, to make a balance in the power in between the president and the prime minister. And the prime minister will not stay for more than 2 terms, that is 10 years. We are doing that. জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। কর্মসূচির আওতায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এমআর আসাদ, মোহনা সংবাদ। হজের উদ্দেশ্যে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন প্রায় 13,000 হজযাত্রী। কোনো ধরনের ভোগান্তি না থাকায় সন্তোষ জানিয়েছেন আশকোনা হজ ক্যাম্পে অবস্থানরতরা। আর হজ অফিস বলছে, হজ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক খান। হজ যাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা সেখানে জড়ো হয়ে যাত্রার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করছেন। তাদের বিদায় জানাতে ক্যাম্পের সামনে ভিড় করেন স্বজনরা। এবার সরকারি হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট গমনেচ্ছুরা। আল্লাহ দরবারে শুকরিয়া, আমার এই বয়সে এখন আল্লাহ নিতেছে, আমাকে যাইতে পারতেছি। দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে, সুন্দরভাবে, আল্লাহকে রাজি খুশি করায় সবকিছু সুষ্ঠুভাবে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এবং আমাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে আসতে পারি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আতঙ্ক থাকলেও ভীত নন তারা। আমাদের একটা শঙ্কা হচ্ছে, চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে
বর্তমানে যে মিডল ইস্টে যে যুদ্ধটা হচ্ছে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার, সেই যুদ্ধটাতে কিন্তু হজযাত্রীরা আমরা মানে একটা শঙ্কা এবং আতঙ্কে আছে। মক্কা মদিনা এটা সকল মুসলমানদের একটা সবচেয়ে ভালোবাসা, ভালো লাগার একটা প্রিয় জায়গা। তো সেক্ষেত্রে মক্কা মদিনা আক্রমণ হবে বা এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি বিশ্বাস করছি না। কোনো ভয়ের কারণ নাই, হেফাজতের মালিক সর্বপ্রথম আল্লাহ। ঢাকা হজ অফিসের পরিচালক জানান, হজযাত্রীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকাল 10টা পর্যন্ত ঢাকা ত্যাগ করেছেন 12,855 জন। আগের যে কোনো সময় তুলনায় অত্যন্ত নিরাপদ রয়েছে। আপনারা নিজেরাও নিশ্চয়ই এটা প্রত্যক্ষ করেছেন। 12,855 জন হজযাত্রী মানে সৌদি আরবে অনেকেই মানে পৌঁছে গেছেন, আর কেউ রাস্তায় আছেন, আর একটা ফ্লাইট আসলে কিছুক্ষণের মধ্যেই উড্ডয়ন করবে। এবছর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী রিপ্লেসমেন্ট ভিসা বন্ধ রয়েছে বলেও জানান হজ অফিসের পরিচালক। অন্যান্য সময় যে রিপ্লেসমেন্টের যে অপশনটা সেটা মানে স্বাভাবিকভাবে খোলা থাকতো। সৌদি আরবের এবার সিস্টেমটা ক্লোজ রাখা আছে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। নোয়াখালী জার্নালিস্ট ফ্রম NJF এর 14 বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পুরানা পল্টনের ফারিস্ট টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম ও নোয়াখালী 6 আসনের MP হান্নান মাসুদ সহ অন্যরা। অনুষ্ঠানে স্মরণিকা সম্প্রীতির মোড়ক উন্মোচন করা হয়। আবারও আন্তর্জাতিক খবর। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের জন্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এখনও আলোচনায় অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেনি। এদিকে ইসলামাবাদের ঘাঁটিতে একের পর এক মার্কিন সামরিক বিমান অবতরণ করায় নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। Islamabad is being positioned as a neutral venue. আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় তেহরান। বর্তমানে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। প্রতিনিধি দল সোমবার সন্ধ্যা নাগাদ ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে ইরানের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগে অন্তত 6টি মার্কিন সরকারি উড়োজাহাজ পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেছে। সোমবার পাকিস্তানে পৌঁছানো এসব উড়োজাহাজে যোগাযোগ সরঞ্জাম, মোটরক্যাট সহায়তা এবং অতিরিক্ত সরঞ্জাম নিয়ে ইসলামাবাদের প্রধান ভিআইপি প্রবেশপথ রাওয়ালপিন্ডির নূর খান বিমান বাহিনী ঘাঁটিতে পৌঁছায়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ, চলবে 20 মে পর্যন্ত। প্রশ্ন ফাঁস রোধে অনলাইন মনিটরিং জোরদার ও বিশেষ সেল গঠন, জানালেন শিক্ষামন্ত্রী। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ প্রধানমন্ত্রীর। সংরক্ষিত নারী আসনে 11 দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, 36 জনের নাম ঘোষণা বিএনপির। তেহরানের সঙ্গে ইসলামাবাদের চুক্তি স্বাক্ষর আজই, ঘোষণা ট্রাম্পের। না হলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র, সেতু গুড়িয়ে দেওয়ার হুমকি। এবং নিউজিল্যান্ডকে 6 উইকেটে উড়িয়ে সিরিজ সমতায় বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।